আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলার একমাত্র গ্র্যান্ড ক্যানিয়নে। এই লাল গেরুয়া মাটির অদ্ভুত ভূমিরূপের অপূর্ব দৃশ্য আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের কথা মনে করিয়ে দেবে। তার সঙ্গে থাকছে তার পাশেই জুয়ার বিদ্রোহের পীঠস্থান কর্ণগড়, যেখানে রানী শিরোমণির প্রায় ধ্বংস হতে বসা প্রাসাদকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। রয়েছে এক বিশাল বড় ইকো রিসর্ট। যারা ভাবছেন কলকাতার কাছে বা আপনার বাড়ির কাছে একদিনের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন, তাদের কাছে এইটা একটা ভালো অপশন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব ইনফরমেশন দেব এবং এক অচেনা মেদিনীপুর দেখাবো। আবারও একটা নতুন উইকেন্ডে একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি আমি। তো এবারে যাচ্ছি মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুরে রয়েছে কিছু লুকানো সম্পদ এবং সৌন্দর্য, মেদিনীপুরের হিডেন বিউটি বলা যেতে পারে। সেগুলোই আজ আমি এক্সপ্লোর করব। তো আমার জার্নির সঙ্গে থাকুন। বসন্ততে জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা করার একটা মিষ্টি অনুভূতি রয়েছে। সারা পথ জুড়ে শালশিমুলের শুকনো পাতা বিছিয়ে থাকে রাস্তার দুপাশে, যেন প্রকৃতি নিজ হাতে এক নরম গালিচা বিছিয়ে রেখেছে। তো এবারে একদিনের ট্যুরে কোনো সঙ্গী না পেয়ে একা একাই নিজের গাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমার প্রথম গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা। গড়বেতা ঢুকতে গেলে এই গড়বেতার জঙ্গলটি বেরোতে হবে। শেষ পর্যন্ত আমি আমার ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম। গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আমেরিকার সেই বিখ্যাত ভূমিরূপের ছবি। আমেরিকার অ্যারিজোনা অঞ্চলের শুষ্ক রুক্ষ জমির উপর দিয়ে বয়ে চলা কলোরাডো নদীর জল বয়ে এক অদ্ভুত গিরিখাতের সৃষ্টি হয়েছে। তাকেই আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন বলে। আমেরিকার সেই গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক ছুটে আসে, কিন্তু আমি বর্তমানে যে জায়গাটিতে আছি সেটা হলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি, যাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে শিলাবতী নদী। এই শিলাবতী নদী খরস্রোতের জল লাল এবং গেরুয়া মাটির উপর দিয়ে বয়ে এক অদ্ভুত এখানে গিরিখাতের সৃষ্টি হয়েছে। তার জন্য এই গনগনিকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আমেরিকার মতো অত বড় গ্র্যান্ড ক্যানিয়ন নয়, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এখানকার যে সৌন্দর্য, সত্যি একটা অসাধারণ জায়গা। শিলাবতী নদী তার চলার পথে এই ভূমিরূপ তৈরি করেছে। কোথাও গুহা তো কোথাও অজানা প্রাণীর মুখ। স্থানীয়দের বিশ্বাস এখানে একটি গুহায় বকাসুরের বাস ছিল, যে বকাসুরকে ভীম বধ করেছিলেন। আবার স্বাধীনতা আন্দোলনের সময়কার ইতিহাসও জড়িয়ে আছে এই অঞ্চলের সঙ্গে। অসাধারণ একটি জায়গা, প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। এরকম ছোট ছোট প্রচুর সুড়ঙ্গ রয়েছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এদিক ওদিক রাস্তা বেরিয়ে গেছে। এখানকার বর্ষাকালের রূপ কিন্তু খুব ভয়ঙ্কর, তাই বর্ষাকালে না আসাটাই ভালো। এখানে নামার জন্য সিঁড়িও রয়েছে। এখানে প্রচুর মানুষ আসে পিকনিক করার জন্য এবং প্রি ওয়েডিং শ্যুটের জন্য। এখানে সিনেমার শুটিংও হয়েছে। এখানে একটি রিসর্ট রয়েছে এবং তার সঙ্গে ভিউ পয়েন্ট। এই গড়বেতার গনগনিতে আসতে গেলে হাওড়া থেকে আপনি যে কোনো ট্রেন ধরে গড়বেতা চলে আসুন।
গড়বায়া থেকে আপনি টোটো পেয়ে যাবেন এখান পর্যন্ত। পরের গন্তব্য কর্ণগড়। শালবনী পেরিয়ে ভাদুতলা মোড়ের ডান দিকেই রয়েছে কর্ণগড়ের প্রবেশদ্বার। এই কর্ণগড় ইতিহাসে প্রসিদ্ধ রানী শিরোমণির রাজত্ব হিসেবে। এই রানী ছিলেন চুয়ার বিদ্রোহের নেত্রী, যাকে বাংলার লক্ষ্মীবাই বলা হয়। প্রবেশদ্বার পেরিয়ে কিছুটা যেতেই ডান দিকে পড়ল কর্ণগড় মহামায়া মন্দির। মন্দির পরিসরটা বেশ বড়। মন্দিরের সামনে মহামায়া সেবা সমিতির অফিস। উল্টো দিকে রয়েছে কিছু দোকান পূজা সামগ্রী কেনার জন্য, এবং জুতো রাখার আলাদা স্থান রয়েছে। বলা হয় রানী শিরোমণি এই মন্দির স্থাপন করেছিলেন। পাশাপাশি তিনটি মন্দির রয়েছে, মাঝে দণ্ডেশ্বর এবং খড়গেশ্বর মন্দির। বাম দিকে মহাবীর মন্দির। এবং ডান দিকে মহামায়ার মন্দির। এই মহামায়ার মন্দিরেই রানীর প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। মন্দির চত্বর বেশ নিরিবিলি এবং একটা আলাদাই শান্তি বিরাজ করে। মন্দির দেখে রওনা দিলাম রানীর গড়ের দিকে। মন্দির থেকে জাস্ট একটা গ্রাম পেরোলেই এটাই ছিল রানীর গড়, এখন প্রায় ধ্বংস হওয়ার মুখে। 1700 খ্রিস্টাব্দের দিকে এই কর্ণগড়ের রাজা ছিলেন অজিত সিং, এবং তার অকালে মৃত্যুর পর তার রানী শিরোমণি রাজত্ব পরিচালনা করতেন। সেই সময় ব্রিটিশ সরকার দেশীয় রাজাদের উপর প্রচুর করের বোঝা চাপিয়ে দিয়েছিলেন। রানী শিরোমণি তা দিতে অস্বীকার করেন, এবং প্রজারা যাতে নিষ্কর জমি বংশ পরম্পরায় ভোগ করতে পারেন তাই তিনি জঙ্গলমহলের চাষি প্রজাদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। ইংরেজদের মতে তা হলো চুয়ার বিদ্রোহ। চুয়ার শব্দের অর্থ হলো গোয়ার। তীর ধনুকের বিরুদ্ধে সাহেবদের মারাত্মক অস্ত্রশস্ত্রের লড়াই চলে প্রায় 1 বছর, এবং 1799 সালে রানীর অনুচরদের বিশ্বাসঘাতকতায় সমগ্র চুয়ার বিদ্রোহের ধস নামে। এ তো গেল ইতিহাস, এবার বর্তমানে আসা যাক। তো বর্তমানে আমি এসে পৌঁছেছি মেদিনীপুরের কর্ণগড় ইকো রিসোর্টে। মেদিনীপুর শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত বিশাল জায়গা জুড়ে এই ইকো রিসোর্ট। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই রিসর্টে থাকার জন্য বেশ কিছু কটেজ রয়েছে। এইগুলো হচ্ছে বাঁশের কটেজ। আর এই দুটো মাটির কটেজ। এই ইকো রিসোর্টটি কিন্তু বেশ পরিবেশ বান্ধব। পুকুরের ধারে বসার জন্য মাচাও রয়েছে। এইটা হলো কংক্রিট কটেজ, একদম পুকুরের সঙ্গে লাগোয়া। একটা সুসজ্জিত ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। আমি ছিলাম এই টালি দিয়ে ছাওয়া পাথরের কটেজে। কটেজের ভিতরটা অসম্ভব সুন্দর।
তো ইনি হচ্ছেন ইকো রিসোর্টের ম্যানেজার। তো ম্যানেজারের কাছ থেকে একটু জেনে নেব এখানে কি কি কটেজ আছে এবং ভাড়া কত। প্রথমত বলি, এটা আমাদের এখন পঞ্চায়েত সমিতি থেকে চালানো হচ্ছে। আমাদের এখানে 9টি কটেজ আছে। 9টি কটেজের মধ্যে 4টে এখন বন্ধ আছে, 4টের কাজ চলছে, এখন 5টা ঠিক আছে। 5টার মধ্যে আমাদের 2টি স্টোনের কটেজ আছে, 1টি কংক্রিটের কটেজ আছে ব্যালকনি সমেত, ও 2টি মাটির কটেজ আছে। ওগুলি এখন চালু আছে আমাদের। আর মাটির কটেজের রেট 1250, আর স্টোনের কটেজ যে 2টি আছে 1500 করে, আর কংক্রিটের পুকুরের কাছে যেই কটেজটি আছে ওইটি 1750 টাকা করে রেট। আর বলছি যারা থাকবে না আর কি, যারা ঘুরতে আসবে তাদের জন্য মানে কিরকম কি টিকিট মূল্য আছে বা কি ব্যবস্থা আছে? যারা এন্ট্রি করবেন এখানে তাদের জন্য 10 টাকা করে, আর 4 চাকার জন্য পার্কিং 10 টাকা করে টিকিটের মূল্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ফটোগ্রাফার এক বন্ধুর দৌলতে খবর পেলাম জয়পুর জঙ্গলে হাতির লোকেশন, তাই সকাল সকাল আমরা জয়পুর জঙ্গলে হাজির। বাপরে বাপ, এ তো দাঁতাল হাতির দল। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরের জার্নির গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন।